প্রথম প্রথম অধ্যায় 1.1 এটার উপরে একবারে প্রথমে যে পার্ট 1.1 এর উপরে একেবারে প্রথম থেকেই আমরা জিনিসগুলা বেসিক সহকারে শিখব। তো আসো আমরা শুরু করি। জিনিসটা শুরু করি। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই। এই তো কমেন্ট আসছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা, প্রথমত তোমাদের এই যে চ্যাপ্টারটার নাম, এই চ্যাপ্টারের নাম হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো, অমূলদ সংখ্যা কোনগুলো, এগুলো আমরা শিখবো। তো এইটা শেখার ক্ষেত্রে তোমাদের অনেকগুলো জিনিস তোমাদেরকে আগে থেকে আমি তোমার জানায় রাখবো, যাতে করে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা শিখতে সুবিধা হয়। তো তোমাদের বইয়ের ফার্স্টে তোমাদের যে জিনিসগুলো দেয়া আছে একেবারে শুরুতে, সেটা হচ্ছে কোন সংখ্যার বর্গ সংখ্যা কি। বর্গ সংখ্যা, একটা সংখ্যার বর্গ বলতে তুমি কি বুঝো বলতো? কোন সংখ্যার বর্গ বলতে কি বুঝায়? তুমি বলবা যে বর্গ আর কি জিনিস, যে ওই সংখ্যাটা, কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায়, যে গুণফলটা পাওয়া যায় সেটাই ওই সংখ্যার বর্গ, তাই না? দেখো, যে গুণফলটা পাওয়া যাচ্ছে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাকে ওই সংখ্যার বর্গ বলে। ওই সংখ্যার কি বলে? বর্গ বলে। এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। তার মানে আমরা একই সাথে বর্গ এবং বর্গমূল, তাহলে একই সাথে বর্গ এবং বর্গমূল এই দুটো জিনিস আমরা আসলে শিখছি। বর্গর ইংরেজি হচ্ছে স্কয়ার, আর বর্গমূলের ইংরেজি হচ্ছে স্কয়ার রুট। কোর্সে কিভাবে যুক্ত হব, আচ্ছা ওই কমেন্টের একটু রিপ্লাই দিয়ে দিও। আমাদের এই যে এই নাম্বারে 0132082085 এই নাম্বারে কল করে কোর্সে যুক্ত হওয়া যাবে, অথবা alaron.xyz, হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমেও যুক্ত হওয়া যাবে। তো ঠিক আছে, তাহলে আমাদের এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, আমি যদি একটা সংখ্যা নেই, আমার কাছে যদি একটা সংখ্যা থাকে 4, 4 বর্গ বলতে বুঝবো 4 গুণন 4, 4 গুণন 4 মানে ওই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে। 4কে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে 4 বর্গ। 4 বর্গ মানে হচ্ছে 4কে 2 বার যদি আমি গুণ করি, তাহলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাকেই বলবো আমরা হচ্ছে বর্গ। তাহলে 4 বর্গ 16। কিভাবে 16? সেটা হচ্ছে 4কে ওই সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে 16 পাওয়া গেল। এখন এই যে 4কে 4 দ্বারা গুণ করলে যে 16 পাওয়া গেল, এই যে 4 যে এটা বর্গ, এইটা আমরা কিভাবে করে দেখাই? এটা দেখাই এইভাবে করে, যে 4কে উপরে একটা পাওয়ার দেই 2, 4 উপরে পাওয়ার দেই 2, 4 উপর পাওয়ার দিলে 4কে 2 বার গুণ বোঝায়, 4 বর্গ হচ্ছে 16। তাহলে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই যদি আমরা গুণ করি, তাহলে যেই সংখ্যা বা গুণফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই সংখ্যার বর্গ। কি চমৎকার কথা, তাই না? যদি আমাকে বলে যে এইভাবে করে, আমাকে কেউ যদি এই কোশ্চেনটা করে, আমাকে যদি কেউ কোশ্চেন করে যে শূন্যর বর্গ কত হবে, শূন্যের বর্গ করলে কত হবে, হুম,
শূন্যের বর্গ করলে কি হবে? শূন্য দুইবার গুণ, শূন্য দুইবার গুণ করলে কি হয়? এক হয় নাকি? শূন্য দুইবার গুণ করলে এক হয়? কত হয়? শূন্য দুইবার গুণ করলে শূন্যই হয়। তাহলে শূন্য গুণন শূন্য মানে কি হবে? নাকি দুইটা জিরো নাকি? আচ্ছা, শূন্য গুণন শূন্য। আচ্ছা, এরপরে তার মানে শূন্যের বর্গ হচ্ছে শূন্য। এরপরে আমি যদি বলি একের বর্গ, তাহলে এক দুইবার গুণ হবে, এক দুইবার গুণ করলে এক গুণন এক মানে এক। আমি যদি বলি দুইয়ের বর্গ, তাহলে দুইবার গুণ হবে, দুইবার গুণ করলে হবে দুই দুগুণী চার। আমি যদি বলি তিনের বর্গ, তাহলে তিন দুইবার গুণ হবে, তাহলে তিন গুণন তিন মানে নয়। আমি যদি বলি চারের বর্গ, তাহলে চার গুণন চার মানে 16, তাই না? চার গুণন চার মানে 16। আমি যদি বলি পাঁচের বর্গ, তাহলে পাঁচ গুণন পাঁচ মানে কি? 25। পাঁচ গুণন পাঁচ মানে 25। ঠিক আছে। এরপরে আমি যদি বলি যে ছয়ের বর্গ, এখানে লিখি, আমি যদি বলি ছয়ের বর্গ, তাহলে ছয় দুইবার গুণ, তাহলে ছয় দুইবার গুণ করলে হচ্ছে 36। এরপরে যদি বলা যায় সাতের বর্গ, সাত গুণন সাত মানে 49। এরপরে যদি বলা যায় আটের বর্গ, তাহলে আট গুণন আট মানে কত? 64। এরপরে যদি বলা যায় নয়ের বর্গ, তাহলে নয় গুণন নয় মানে কি? 81। এরপরে যদি বলা যায় দশের বর্গ, তাহলে 10 গুণন 10 মানে কত? 100। তো এইভাবে করে আমরা পারবো কিনা, আমরা বর্গ সংখ্যা বের করে ফেলতে পারবো কিনা? পারবো, সবাই পারবো না? সবাই পারবো। অনুরূপ ভাবে আমাকে যদি বলা হয় 11 এর বর্গ, তাহলে 11 দুইবার গুণ হবে, 11 গুণ করলে হয় 121। 121। যদি বলা হয় 12 এর বর্গ, তাহলে 12 আর 12 দুইবার গুণ করলে পাওয়া যাবে 144। যদি বলি আমরা 13 এর বর্গ, 13 দুইবার গুণ করলে কত পাওয়া যাবে? 169। এরপরে যদি বলি আমরা 14 এর বর্গ, তার মানে 14 দুইবার গুণ করলে পাওয়া যাবে 196। যদি আমাদের বলা হয় 15 এর বর্গ, তাহলে 15 দুইবার গুণ করলে পাওয়া যাবে 225। 16 এর বর্গ, 16 দুইবার গুণ করলে পাওয়া যাবে 256। 17 এর বর্গ, 17 দুইবার গুণ করলে পাওয়া যাবে 289। 18 এর বর্গ, 18 দুইবার গুণ করলে পাওয়া যাবে 324। 19 এর বর্গ, 19 এর বর্গ 19 দুইবার গুণ করলে পাওয়া যাবে 361। 20 এর বর্গ, 20 দুইবার গুণ করলে পাওয়া যাবে 400। ঠিক আছে, তো পারা যাবে? এটা কি পারা যাবে? এই পর্যন্ত পারা যাবে সবার? সবার পারা যাবে কিনা? সবাই ক্লিয়ার হয়েছি? এরপরে যদি আমরা বলি 21 এর বর্গ, 21 কে যদি আমরা বর্গ করি, তার মানে 21 গুণন 21 হবে 441। 441। ঠিক আছে। এবার আমরা যদি বলি 22 এর বর্গ, তাহলে 22 গুণন 22 করলে পাওয়া যাবে 484। যদি আমরা বলি 23 এর বর্গ, তাহলে 23 গুণন 23 তাহলে পাওয়া যাবে 529। 24 এর বর্গ, 24 এর বর্গ যদি করা যায় 24 গুণন 24 তাহলে পাওয়া যাবে 576। 25 এর বর্গ, 25 গুণন 25 আমাদের পাওয়া যাবে 625। তারপরে 26 এর বর্গ করলে 676। 26 গুণন 26 676। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি সবাই? পারবো? 27 এর বর্গ করলে 729 আসবে, এইভাবে করে হবে। তারপরে 28 এর বর্গ করলে 784 হবে। এই অবস্থায় এইভাবে করে চলবে। তো আমরা সবাই এগুলো পারবো। এখন কথা হলো এই যে বর্গগুলা যে লিখলাম, বর্গ, এই পাশে যেই বর্গগুলার মানগুলা লিখছি, না, লিখেছি তো বর্গগুলা, যে শূন্য, এই যে এখানে যে মানগুলা, এই মানগুলার দিকে তাকাও। এখানে শূন্য আছে, তারপরে 1 আছে, তারপরে 4 আছে,
তারপরে 9 আছে, 16 আছে, তারপরে কত 25 আছে, 36 আছে, এগুলো যে লিখেছি এগুলো তো কোনো সংখ্যার বর্গ। এই যে পূর্ণ সংখ্যার বর্গ, এই যে একটা 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যার বর্গ। তাই এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। বুঝছো? এগুলাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় পারফেক্ট স্কয়ার বা পূর্ণ বর্গ সংখ্যা। এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। এগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা জিনিস কোনগুলা? পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো বলতো? তাহলে 0 এর বর্গ করলে যে 0 পাওয়া যায়, 0 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 0কে 0 দ্বারা গুণ করলে 0 পাওয়া যায়। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই যে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। এরপরে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়। হ্যাঁ, 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়। ওকে, 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়। 3 এর বর্গ করলে 9 পাওয়া যায়। তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, তোমার 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 121 একটা পূর্ণবর্গ সংখ্যা, 144 একটা পূর্ণবর্গ সংখ্যা, 109, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলোকে বলছি? যেগুলো কোনো সংখ্যার বর্গ। এই যে দেখো, এই জায়গায় যে সংখ্যাগুলো আছে, এই পাশ বরাবর যে সংখ্যাগুলো আছে, এগুলো আর এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কোনো একটা সংখ্যার বর্গকে বলা হবে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তোমাকে যদি আমি বলি, তোমাকে আমি যদি বলি 10, এইটা কি 10 কি পূর্ণবর্গ সংখ্যা? বলো তো, তোমাকে কোশ্চেন করলাম, 10 কি পূর্ণবর্গ সংখ্যা? ইয়েস অর নো? হ্যাঁ বা না? হ্যাঁ না ভোট দাও, হ্যাঁ না ভোট দাও তাড়াতাড়ি। 10 কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ নাকি ইয়েস অর নো? 10 কি পূর্ণবর্গ সংখ্যা? তোমাদের কাছে কি মনে হয়? অ্যান্সার হচ্ছে 10 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অ্যান্সার হচ্ছে নো। এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে নো। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? কারণ এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যার বর্গ করলে আসলে আমাদের 10 পাওয়া যাবে। এই যে এগুলো পাওয়া যায়, বর্গ করলে হয় 1, 0, 1, 4, 9, এগুলো পাওয়া যায়। 10 তো পূর্ণবর্গ সংখ্যা না। কোথা থেকে কার বর্গ করলে 10 পাওয়া যায়? কোনো পূর্ণ সংখ্যার বর্গ করলে 10 পাওয়া যায় না। তাহলে 10 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন আমরা যে সংজ্ঞাটা বলছিলাম যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, দেখো ভালো করে দেখো, এইখানে যে সংজ্ঞাটা বলেছি আমরা, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। হ্যাঁ, তাকে ওই সংখ্যার বর্গ বলে। কথার অর্থ হচ্ছে ওই সংখ্যা দ্বারাই যখন আমরা গুণ করবো, এই সংখ্যাটাকে বর্গ বলতেছি আমরা। ঠিক আছে, কিন্তু সংজ্ঞার মধ্যে আরো একটা পার্ট আছে। কি বলেছি দেখো তো, সংজ্ঞার মধ্যে আরেকটা পার্ট দেখো তো কি বলছি। বলেছি যে এটা ওই সংখ্যাটিকে উক্ত গুণফলের বর্গমূল বলে। এই কথার অর্থ যে এই যে সংখ্যাটা যে আছে, এই যে শূন্য সংখ্যাটার তো বর্গ করছি, এইটাকে শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য পাওয়া যাচ্ছে। এই যে গুণফলটাকে, এই গুণফলটা এই সংখ্যাটিকে এই গুণফলের বর্গমূল বলে। এই কথার অর্থ কি? তোমাদের এই কথাটা ভালো করে বুঝতে হবে। এই কথার অর্থ কি? যে আমি মনে করো 7-এর বর্গ করলাম, 7-এর বর্গ করতে গিয়ে আমি দেখলাম 7কে 2 বার গুণ করতে হচ্ছে। 7-এর বর্গ মানে 7 2 বার গুণ করে 49 পাওয়া গেল। এখন এই যে 7-এর যে বর্গ করলাম, এই সংখ্যাটাকে উক্ত গুণফলের বর্গমূল বলে। তার মানে 49-এর বর্গমূল বলে হচ্ছে 7। তার মানে 49-এর বর্গমূল, এই কথাটার মানটা হচ্ছে 7। এবং বর্গমূলের চিহ্ন এরকম, এই বর্গমূলের চিহ্ন হচ্ছে এরকম। 49-এর বর্গমূল মানে হচ্ছে 7। মানে 7কে 7 দিয়ে গুণ করলে 49। এই 49কে বলা হয় 7-এর বর্গ, এবং 7কে বলা হয় 49-এর বর্গমূল। 7কে বলা হয় 49-এর বর্গমূল। কথা কি বোঝা গেছে? 7কে বলা হচ্ছে 49-এর বর্গমূল। কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে।
এবং ওই সংখ্যাটিকে এই গুণফলের বর্গমূল বলে। তার মানে 49-এর বর্গমূল করলে 7 পাওয়া যাবে। বুঝেছো বর্গমূল বিষয়টা? বুঝেছো? যেমন তোমাকে আমি যদি বলি এই পূর্ণবর্গ সংখ্যাগুলা নিয়ে, তোমাকে পূর্ণবর্গ সংখ্যাগুলা নিয়ে একটা মজার কাহিনী হলো এরকম, যেহেতু এরা কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ, তাই এদের যদি আমরা কখনো বর্গমূল করি, এদের যদি আমরা কখনো বর্গমূল, এগুলো এগুলো হচ্ছে বর্গমূলের চিহ্ন। এই যে বর্গমূলের চিহ্ন, এই যে বর্গমূলের চিহ্ন, এটা হচ্ছে বর্গমূল। আমরা এগুলার যদি বর্গমূল করি তাহলে দেখবো এগুলাতে আমরা পূর্ণ সংখ্যা পাবো। অর্থাৎ 0 2 বার গুণ করলে 0 পাওয়া যায়, তার মানে 0 এর বর্গমূল হচ্ছে 0। 1 2 বার গুণ করলে 1 পাওয়া যায়, 1 এর বর্গমূল 1। কোন সংখ্যা 2 বার গুণ করলে 4 পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে 2 কে 2 বার গুণ করলে 4 পাওয়া যায়, তার মানে 4 এর বর্গমূল হচ্ছে 2। 4 এর বর্গমূল হচ্ছে 2। 2 কে 2 বার গুণ করলে 4 পাওয়া যায়, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2। ঠিক আছে? কোন সংখ্যা 2 বার গুণ করলে 9 পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে 3 2 বার গুণ করলে 9 পাওয়া যায়, তার মানে 9 এর বর্গমূল হচ্ছে 3। ঠিক আছে? কোন সংখ্যা 2 বার গুণ করলে 16 পাওয়া যায়? 4 2 বার গুণ করলে 16 পাওয়া যায়, তার মানে 4 এর 16 এর বর্গমূল হচ্ছে 4। 16 এর বর্গমূল হচ্ছে 4। ঠিক আছে? আচ্ছা, কোন সংখ্যা 2 বার গুণ করলে 25 পাওয়া যায়? 5 2 বার গুণ করলে 25 পাওয়া যায়, তার মানে 25 এর বর্গমূল হচ্ছে 5। কোন সংখ্যা 2 বার গুণ করলে 36 পাওয়া যায়? 6 6 2 বার গুণ করলে 36 পাওয়া যায়, তার মানে 36 এর বর্গমূল হচ্ছে 6। তারপরে 49 এর বর্গমূল হচ্ছে 7। কোন সংখ্যা 2 বার গুণ করলে 64 পাওয়া যায়? 8 কে 2 বার গুণ করলে 64 পাওয়া যায়, তার মানে 64 এর বর্গমূল হচ্ছে 8। অনুরূপ ভাবে 81 এর বর্গমূল 9, 100 এর বর্গমূল 10, 121 এর বর্গমূল হচ্ছে কত? 11, 144 এর বর্গমূল হচ্ছে 12, 169 এর বর্গমূল 13, 196 এর বর্গমূল হচ্ছে 14, তারপরে 225 এর বর্গমূল হচ্ছে 15। ক্লিয়ার? সবাই বুঝেছো? পারবা? তাহলে বর্গমূলের কনসেপ্টটা বুঝেছো? প্রথমে বর্গমূলের নরমাল কনসেপ্ট শিখলাম। আজকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শেখাবো। 1.1 এ তোমাদের যে রিটেন কোশ্চেন গুলো আছে, তোমাকে আমি অনুশীলনী দেখাই। অনুশীলনীতে কি কি কোশ্চেন আছে আমি তোমাকে দেখাই। অনুশীলনীর 1 নাম্বার কোশ্চেন আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, 2 নাম্বার আছে ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয়, এরপরে আছে কোন সংখ্যাকে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে, এরপরে আছে যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। এই কয়েকটা মাত্র 6টা প্রবলেম আছে তোমাদের অনুশীলনীতে। তোমাদের অনুশীলনী সহকারে সব ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারে যা আছে। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? এখন দেখো, খেয়াল করো কিভাবে করে তোমাদের আজকে তোমাদের খুবই মজার এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের শেখাবো। সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের সিস্টেম। বর্গমূল নির্ণয়ের সিস্টেম শেখাবো। বর্গমূল নির্ণয় করার, তবে বর্গমূল নির্ণয় করার মেইন 2টা পদ্ধতি আছে। বর্গমূল নির্ণয়ের তোমাদের 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে, মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে। একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতি, আরেকটার নাম হচ্ছে ভাগ পদ্ধতি। এই 2টা পদ্ধতিতে তোমাদের বর্গমূল তোমাদের বইয়ের মধ্যে আছে, এবং এই 2টা পদ্ধতিতে তোমাদের বর্গমূল শিখতে হবে। বর্গমূল তোমার শিখতে হবে। মৌলিক বর্গমূল পদ্ধতিতে, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা তোমাদের শিখতে হবে। কিভাবে শিখবা খেয়াল করো। এটা মানে কি দেখো, মৌলিক গুণনীয়ক মানে কি? ধরো পদ্ধতিটা দেখো, পদ্ধতিটা দেখো, খুব মজা পাবা। পদ্ধতিটা দেখলে মজা পাবা। মনে করো 36 এর বর্গমূল তুমি নির্ণয় করবা। এই 36 এর বর্গমূল তোমরা কি জানো? ইয়েস অর নো? 36 এর বর্গমূল কত লেখো তো? 36 এর বর্গমূল কত লেখো? 36 এর বর্গমূল কত সেটা একটু লিখে ফেলো তো। লেখো লেখো লেখো। 36 এর বর্গমূল কত? 6। সবাই জানো 36 এর বর্গমূল যে 6, তোমরা সবাই জানো।
কিন্তু আমরা চাচ্ছি মৌলিক গুণনীয়ক পদ্ধতি, কিন্তু আমরা চাচ্ছি মৌলিক গুণনীয়ক পদ্ধতি। তাহলে সেইটা কেমনে, সেটা কিভাবে হবে, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে কিভাবে হবে? অ্যান্সার হচ্ছে এই 36 সংখ্যাটা যে আছে এইটাকে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে। ক্রমান্বয়ে তোমাকে চেক করে দেখতে হবে। বলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি 2? বলো তো 36কে কি 2 দিয়ে ভাগ যায়? যায় 36কে 2 দিয়ে ভাগ যায়। তাহলে আমি এখানে 2 দিয়ে দিব এবং 2 দিয়ে ভাগ করব। ওই যে লসাগুর মতো তোমাদের সিস্টেম, 2 দিয়ে ভাগ করব। 36কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 18। 18 কি 2 দিয়ে ভাগ যায়? তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9। এইবার 9কে তো 2 দিয়ে যায় না, এর পরের মৌলিক সংখ্যা আছে 3। 9কে কি 3 দিয়ে যায়? 3 3 9। তো সব তো মৌলিক সংখ্যা চলে আসলো। যখন সব মৌলিক সংখ্যা চলে আসবে সেখানে স্টপ যাব। স্টপ যাওয়ার পরে আমি লিখবো 36 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 3 গুণন 3। এরপরের কাহিনীটা হলো ভালো করে মনোযোগ দাও। এরপরের কাহিনীটা কি? এরপরে তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে 36-এর বর্গমূল তাহলে কত, এরপরে তোমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হইলে এইখানে গুণনীয়কের মধ্যে প্রত্যেক এক জোড়া থেকে একটা করে নির্বাচন করতে হবে, প্রতি জোড়া থেকে একটা করে নির্বাচন করতে হবে। এই এক জোড়া 2 আছে সেখান থেকে একটা 2 নিবা, গুণন এক জোড়া 3 আছে সেখান থেকে একটা 3 নিবা, তাহলে হলো 3 দ্বিগুণী 6। এটার নামই হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতি। এবং মৌলিক গুণনীয়ক পদ্ধতি বা মৌলিক উৎপাদক পদ্ধতি যে আছে, এই পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা অনেক সহজ। তো আমরা আরো কিছু দেখি, তাই না? আরো কিছু দেখি। বলো দেখি আমরা পারি কিনা। ধরো আমি দিলাম মনে করো 324-এর বর্গমূল করতে দিলাম। কত দিলাম? 324-এর বর্গমূল করতে দিলাম। নিয়মটা কি? এই 324-এর বর্গমূল জিনিসটা কি? 324-এর বর্গমূল আমরা তো জানি, এর বর্গমূল আসলে কত আসবে, তখনই বলেছিলাম। কিন্তু আমরা করি আমাদের নিয়ম, মানে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে 324-এর বর্গমূল করি। তাহলে এটা 2 দিয়ে ভাগ যায়। দেখো 3কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 12, 1 2 মানে 12, তাহলে 6 দ্বিগুণী 12। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, এবার আবার 2 দিয়ে ভাগ করবো, 8 দ্বিগুণী 16, 2 কে 2 81। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ আর 81 যাচ্ছে না। এবার 3 দিয়ে যায় কিনা? হ্যাঁ যাবে। 3 দিয়ে গেলে 3 দ্বিগুণী 6, 3 7 21 মানে 27। 27কেও 3 দিয়ে যায়, 3 9 27, আবার 3 দিয়ে যায়, আবার 3 দিয়ে যায়। তার মানে তুমি কি করবা? এইবার তুমি লিখবা 324 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, এভাবে লিখবা। লিখার পরে তুমি কি করবা বলো? কি করবা? এক জোড়া থেকে একটা করে নিবা, একটা জোড়া থেকে একটা নিবা। এই এক জোড়া থেকে কয়টা নিবা? একটা নিবা। দেখো কিভাবে নিবা। এই যে এক জোড়া আছে, রুট যখনই করবা তখন এক জোড়া থেকে একটা করে নিতে হবে। এক জোড়া 2 থেকে একটা 2 নিলাম, এই এক জোড়া 3 থেকে একটা 3 নিলাম, এই এক জোড়া 3 থেকে একটা 3 নিলাম। তার মানে 2 গুণন 3, তাহলে 2 আর 3 গুণ করলে 6, আর 3 আর 6 গুণ করলে 18। এটার অ্যান্সার হবে 18। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? সিস্টেমটা বুঝেছো? সিস্টেম বুঝছো? মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে সমস্যা কোথায়? মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে একটা সমস্যা আছে। কি সমস্যা? পূর্ণবর্গ না হলে তুমি এক্সাক্ট মান বের করতে পারবা না, কিন্তু মানে সিম্পলিফাই করতে পারবা পূর্ণবর্গ যদি না হয়। যার বর্গমূল নির্ণয় করতেছো সেটা যদি পূর্ণবর্গ না হয়, হ্যাঁ সেটাতে তুমি এক্সাক্ট মানটা বের করতে পারবা না। এই কথা অর্থ কি? ধরো তোমাকে আমি বললাম 50-এর বর্গমূল করতে, তোমাকে বললাম আমি 50-এর বর্গমূল করতে। এখন 50-এর বর্গমূল করতে যে তোমরা কি দেখলা? 50-এর বর্গমূল করতে যে তুমি দেখলা যে 50কে 2 দিয়ে ভাগ করলে 25, আবার 5 5 25। তারপরে তুমি বললা যে 50 সমান 2 গুণন 5 গুণন 5, এটা বললা। ঠিক আছে, 2 গুণন 5 গুণন 5। এবার দেখো সমস্যা হয়ে গেছে কি যায় নাই? গেছে। কিরকম? 2 এর কোনো জোড়া নাই, এই 2 কোনো জোড়া বিহীন আছে। কিন্তু আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে জোড়া থেকে এক জোড়া থেকে একটা আসবে।
এক জোড়া থেকে কয়টা আসবে? একটা আসবে। এই সব ক্ষেত্রে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে এক্সাক্ট মান বের করা যায় না, কিন্তু সিম্পলিফাইড মান বের করা যায়। এই কথার অর্থ কি? দেখো, এক জোড়া 5 থেকে তুমি একটা 5 নিলা, কারণ নিয়ম তো এক জোড়া থেকে একটা নিবা রুট করলে। এর তো জোড়া নাই, যে জোড়া নাই সে রুটের ভিতরে থেকে গেল, তার মানে রুট 50 মানে আসলে 5√2। এটি সিম্পলিফাইড হইল, মানে এক্সাক্ট তুমি পয়েন্টে মানটা পাইলা না, কিন্তু সিম্পলিফাইড হইল। সিম্পলিফাই করা পসিবল, যে যার জোড়া থাকবে না সে রুটের ভিতরেই থেকে যাবে, যার জোড়া থাকবে না সে রুটের ভিতরেই থেকে যাবে। তাহলে রুট 50 মানে হচ্ছে 5√2। বুঝছো? ক্লিয়ার? মানে এর যেহেতু জোড়া নাই, একে তুমি মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে এই পর্যন্ত সিম্পলিফাই করতে পারবা, পুরোপুরি তো আর মান বের করতে পারবা না, কিন্তু তারপরেও কথা হচ্ছে এরকম করে এতটুকু তুমি সিম্পলিফাই করতে পারবা। আরো একটা এক্সাম্পল দেই, যেমন 8-এর বর্গমূল। 8-এর বর্গমূল করতে দিল, তো 8-এর বর্গমূল করলে তুমি কি করবা? 8কে মৌলিক উৎপাদক পদ্ধতিতে করো। দেখো 8 সমান 2 গুণন 2 গুণন 2, তাই না? 3টা 2। এখন রুট 8 যদি আমি নেই, তাহলে নিয়মটা কি? এক জোড়া থেকে একটা জোড়া আসবে, এক জোড়া থেকে একটা আসবে, এবং যার জোড়া নাই সে রুটের ভিতরে থেকে যাবে। তার মানে রুট 8 মানে 2√2, রুট 8 মানে কি 2√2। কথা কি বুঝেছো? কথা সিস্টেমটা বুঝেছো? সিম্পলিফাই করা যাবে, কিন্তু এক্সাক্ট মান বের করা যাবে না। রুট 8 মানে 2√2, রুট 8 মানে কি 2√2, কারণ যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নাই সে রুটের ভিতরে, যার জোড়া নাই সে কি রুটের ভিতরে। বুঝেছো? ক্লিয়ার? এখন কথা হলো, আমাদের এই টাইপের কোশ্চেন আমাদের অনুশীলনের মধ্যে দেওয়া আছে, আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তুমি দেখবা, বইটা খুলে দেখবা, 1 নাম্বার কোশ্চেন, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। বলো পারবা কিনা? বলো পারবা? সবাই পারবা? তাহলে প্রথমে আমরা 1 নাম্বার করার চেষ্টা করি। বলো, থামো, প্রত্যেকটা আলাদা আলাদা পেজে নিয়ে যাই। প্রথমে আমরা শুরু করি ক নাম্বার। একটা পেজে থাকবে আমাদের ক নাম্বার। তোমাদের দেখো, এই তোমরা যারা কোর্সে এখনো এনরোল করো নাই, এনরোল করে ফেলো। ম্যাথ কোর্সের ফি 1000 টাকা তোমাদের ক্লাস 7-এর, এবং ইংলিশ কোর্সের ফিও 1000 টাকা। যারা এনরোল করো নাই এনরোল করে ফেলতে পারো, ওই নাম্বারে কল করে এনরোল করতে পারো, অথবা আলোড়ন XYZ অথবা এমপিবিএন ওয়েবসাইটে গিয়েও এনরোল করতে পারবা। সারা বছরে, এটা কিন্তু মান্থলি ফি না। অনেকে মনে করে মান্থলি ফি মনে হয়, না, সারা বছরের জন্য এককালীন পেমেন্ট মাত্র 1000 টাকা। ঠিক আছে? তোমরা যারা এখনো করো নাই করে ফেলতে পারো। কি করবা? এগুলো পারবা না? দেখো তো 169 দেওয়া আছে। আরে 169 তো কিছুই না। 169 তো 13 13 169, দুইটা 13 তো একটা মৌলিক সংখ্যা। কিছুই করার নাই এখানে, কিছুই করার নাই। 13 গুণন 13, তার মানে রুট করলে এক জোড়া থেকে একটা চলে আসবে। এক জোড়া থেকে যদি একটা চলে আসে তাহলে 13 হবে তোমার অ্যান্সার। 13 হবে তোমার অ্যান্সার। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, এবার চলে আসো 2 নাম্বার। 1 2 এগুলা, এই অঙ্কগুলা যে কেন দিয়েছে জানি না, এগুলো কেন দিয়েছে আমি জানি না, এটা দেওয়ার কোনো মানে ছিল না। খ নাম্বারটা বলো কি হবে? একটু আগে পূর্ণবর্গ সংখ্যা ছিল এটা, বলো তো কার বর্গ এটা? মনে আছে কারো? এই 529 কার বর্গ ছিল? মনে আছে? 529 কার বর্গ ছিল? এটা ছিল 23-এর বর্গ। 23 গুণন 23 করলে 529 ছিল। দেখো 529 পড়িয়েছি। 529 হচ্ছে 23 গুণন 23, 23 গুণন 23 ছিল। তার মানে রুট 529 সমান হচ্ছে তোমার 23। দেখো পড়িয়েছিলাম। তুমি যদি বলো যে কোথায় থেকে জানবো, যেটা পড়িয়েছি সেটা জানতে হবে তোমাকে। এই যে 23-এর বর্গ করলে
529, 23 বর্গ করলে 529, ঠিক আছে? 23 বর্গ করলে 529। তুমি 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে ফেলবা পূর্ণবর্গটা। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? যাও না, বুঝছো? ক্লিয়ার? পারবা? এইবার চলে আসো গ নাম্বার। এইবার চলে আসো গ নাম্বারে। ক খ শেষ, এবার আমরা চলে আসবো গতে। বলো গ নাম্বারে কি হবে? এইটার অ্যান্সারটা কি হবে কে বলতে পারবা? কিভাবে করবা? এইবার কি জীবনটা এত সহজ নাকি কঠিন? এবার কিন্তু জীবনটা আগের মতো নাই। এবার কিন্তু জীবনটা আর আগের মতো নাই। এইবার এবার একটু আলাদা হবে, তাই না? এবার একটু আলাদা হবে, কারণ এটা তো কারো বর্গ সংখ্যা না। 1521, দেখো 1521, এইটা কি আমাদের 2 দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না। 1521 কিন্তু 2 দিয়ে যায় না। 1521 কি দিয়ে যাবে না? 2 দিয়ে যাবে না। এখন দেখো 1521 কে 3 দিয়ে যায় কিনা। তোমরা ক্লাস 6 এর মধ্যে পড়েছো না, কোনো একটা সংখ্যা 3 দিয়ে কখন ভাগ যায়? যখন অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায়। দেখো অঙ্কগুলো যোগ করো, 1 আর 5 যোগ করলে 6, 6 আর 2 8, 1 9, 9 যেহেতু 3 দিয়ে যায়, তার মানে এই সংখ্যাও 3 দিয়ে যায়। তোমরা পড়েছি না ক্লাস 6 এ? ক্লাস 6 এ ছিল কিন্তু, যে অঙ্কগুলা যোগ করলে যদি 3 দিয়ে যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তার মানে এই সংখ্যা কিন্তু 3 দিয়ে যাবে। এই সংখ্যা কিন্তু 3 দিয়ে যাবে। স্যার ক্লাস 7 এ কি ইংলিশ ক্লাস আছে? হ্যাঁ, ইংলিশ ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এই যে এইটা যদি 3 দিয়ে যায়, তার মানে 3 5 হচ্ছে 15। এবার তো 2 দিয়ে যায় না, তার মানে 0, আর 3 7 হচ্ছে 21, তার মানে 3 দিয়ে ভাগ করলে 507 আসে। এটা আবার 3 দিয়ে যাবে, কারণ এই দুটা যোগ করলে 12 আসে, 12 তো 3 দিয়ে যায়। তার মানে 3 দিয়ে দিলে 3 ওকে 3, 2 0, 3 6 18, 2 7, 3 9 27, ঠিক আছে? 3 6 18, 3 একে 3, 3 6 18, 3 9 27। এবার কি হবে? 13 13 169। তার মানে 1521 সমান 3 গুণন 3 গুণন 13 গুণন 13। আমাদের নিয়ম কি ছিল? রুট করলে এক জোড়া থেকে একটা নিব। এই এক জোড়া 3 থেকে একটা নিব, এক জোড়া 13 থেকে একটা নিব, তাহলে 3 গুণন 13 হয়ে যাবে। এক জোড়া 3 থেকে একটা 3 নিলাম, এক জোড়া 13 থেকে একটা 13 নিলাম, 3 13 হয়ে গেল 39। তার মানে এটার অ্যান্সার হবে 39। হ্যাঁ, কথা কি বুঝছো? ক্লিয়ার? পারবা? পারবা কি পারবা না বলো? পারবা? সবাই বুঝছো? পারবা? বলো, সবাই বুঝেছো? তাহলে আমরা যে বেসিক নিয়মে যে বের করলাম, বেসিক ভাবে করে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে নিজে নিজে বের করে ফেলছি, এই কয়েকটা দিয়েই কি তোমরা অনুশীলনীর কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলতে পারতা না? পারতা। তারপরও করে দিচ্ছি। সবগুলো করে দেওয়ার দরকারও নাই, তোমাদের এইচডব্লিউ দেওয়া যেতে পারে যে তোমরা বাকিটা নিজেরাও করতে পারো, তাও করে দিচ্ছি। নাও, এইবার আজকে এইচডব্লিউ কম দেই, প্রথম ক্লাস, এইচডব্লিউ তোমাদের কম দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে এইটা এইচডব্লিউ দিই, ঘ নাম্বারটা এইচডব্লিউ, তোমাদের ঘ নাম্বার এইচডব্লিউ নেক্সট দিন, ঠিক আছে? শুনো, প্রথমে চেক করবা এটা কত দিয়ে যায়। এটা তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায় কিনা দেখো। 1 1 2, 2 2 4, আর 5 9, 9 যোগফল 9, তার মানে 3 দিয়ে যাবে। তারপরে 3 দিয়ে ভাগ করে দেখবা, 3 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা চেক করবা। তারপরে চেক করবা যদি 3 দিয়ে আর ভাগ না যায় পরবর্তীতে, পরে 5 দিয়ে ভাগ যায় কিনা দেখবা। 5 দিয়ে তো ভাগ যাবে, লাস্টে 5 আছে। এটা করলেই হয়ে যাবে, এটা করতে পারবা। এইটা তোমাদের এইচডব্লিউ থাকলো, পারবা? বুঝছো? এখন আসো, এখন একটা মারাত্মক কোশ্চেন আমরা নেক্সট দিন করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল। নেক্সট ক্লাসে করব ভাগ পদ্ধতিতে বর্গমূল। কিন্তু তোমাদের আজকে আরেকটা জিনিস শেখাবো আমি তোমাদেরকে। আজকে আরো একটা জিনিস শেখাবো। সেটা কি? সেটা জিনিস শেখাবো যেটা এই মৌলিক গুণনীয়ক পদ্ধতির সাথে রিলেটেড। মৌলিক গুণনীয়ক পদ্ধতির সাথে কি রিলেটেড জিনিস শেখাবো। সেটা কি? মনে করো তোমার কাছে একটা সংখ্যা দেয়া থাকবে, ধরো 25, আচ্ছা 25 না,
20, 20-এর সাথে ন্যূনতম কত গুণ করলে তা পূর্ণবর্গ হবে, তা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এইটা একটা কোশ্চেন। সিমিলার টাইপ কোশ্চেন, 20-এর সাথে ন্যূনতম কত ভাগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 20-এর সাথে ন্যূনতম কত গুণ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, 20-এর সাথে ন্যূনতম কত ভাগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই টাইপের অঙ্ক তুমি কিভাবে করবা, এই টাইপের অঙ্ক তুমি কিভাবে করে করবা? তো এই টাইপের অঙ্ক করার সিস্টেম কি? সিস্টেম হলো এই টাইপের অঙ্ক করার সিস্টেম সেম। সেটা কি? তুমি মৌলিক পদ্ধতিতে বর্গমূলের জন্য যা করা দরকার সেটা করবা। 20-কে 2 দিয়ে ভাগ করলে 10, আবার 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে 20 সমান 2 গুণন 2 গুণন 5, তার মানে √20 সমান এই এক জোড়া থেকে একটা 2, এর যেহেতু জোড়া নাই এ রুটের ভিতরে থাকবে। তোমরা আমাকে বলো এই যে রুটের ভিতরে থাকলো এর পিছনে রিজন কি? এর ভিতরে রিজন কি? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাইতে পারতো, কিন্তু পূর্ণবর্গ যে সংখ্যা হয় নাই এটার পিছনে রিজন কি বলতে পারবা? কেন এ পূর্ণবর্গ হয় নাই বলতে পারবা? কেন এ পূর্ণবর্গ হয় নাই? কি দোষ? এই যে পূর্ণবর্গ হয় নাই এর দোষটা কি? এর দোষটা হচ্ছে এর জোড়া নাই। 5-এর যদি আরেকটা জোড়া থাকতো, 5-এর যদি একটা জোড়া থাকতো, তাহলে 5 গুণন 5 থেকে একটা 5 নিতাম, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইতো। হইতো কি হইতো না বলো? মানে সামহাও 5-এর যদি আরেকটা জোড়া থাকতো, তাহলে তুমি রুট সামথিং এখানে যেটা থাকতো সেটা সমান এখানে 2 এখানে 5, তার মানে এখানে রুট সামথিং মানে 10 পাইতাম, তার মানে এর বর্গ এইটা, তার মানে এই সংখ্যাটা তাহলে পূর্ণবর্গ হইতো। তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য তোমার এখানে জোড়া জোড়া থাকা বাধ্যতামূলক। দোষটা কে করছে বলো? দোষটা কে করছে? দোষ কার? দোষ হচ্ছে এই বিজোড় সংখ্যক বার 5 আছে, 5 আছে একবার। তোমার যদি 5 2বার থাকতো, 5 যে যদি 2বার থাকতো তাহলে পূর্ণবর্গ হয়ে যাইতো। এখন দেখো ন্যূনতম কত গুণ করলে পূর্ণবর্গ হবে? অ্যান্সার হচ্ছে 5-এর জোড়া মিলাইলেই এটা পূর্ণবর্গ হবে। 5-এর জোড়া মিলাইতে হইলে তার মানে 20-এর সাথে কত গুণ করা লাগবে বলো? 20 মানে তো 2 গুণন 2 গুণন 5, তাহলে 20-এর সাথে 5 গুণ করলে তা পূর্ণবর্গ হবে। বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝছো? ক্লিয়ার? এই যে বিজোড় অবস্থায় থাকবে তাকে জোড়া বানাইলেই সেটা কিন্তু 5-এর দোষ। 5-এর দোষ, এই 5-কে জোড়া বানাইতে হবে, তাহলে 5 দ্বারা গুণ করলে তার জোড়া হয়ে যাবে, তাহলে সেটা একটা পূর্ণবর্গ হবে। কথা কি বুঝেছো? কথা কি ক্লিয়ার? জোড়া 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 বানাইতে হবে, জোড়া সংখ্যক জোড় সংখ্যক বার বানাইতে হবে। এই 2 2বার আছে, তাহলে 5-ও 2বার আমার লাগবে। 5 2বার লাগলে হইলেই এটা পূর্ণবর্গ হইতো, তার মানে একটা 5 দিয়ে গুণ করলেই সেটা পূর্ণবর্গ হয়ে যাইতো। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার না ভেজাল আছে বলো? ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার হইছে বলো? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার না? আচ্ছা, এখন তোমাকে তাহলে 5 দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ হইতো। 5 দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ হইতো। কেন হইতো বলো? কারণ 5-এর জোড়া চলে আসতো। আরে পূর্ণবর্গ এই যে দেখছো না, এগুলা পূর্ণবর্গ সংখ্যা কেন ছিল? এগুলা মনে আছে তোমাদের? এই যে প্রথম থেকে দেখো, 36 একটা পূর্ণবর্গ কেন? এই যে 36-এর বর্গমূল করলে তুমি 6 পাইছো, এই 6-এর বর্গ তাহলে 36। এটা কেন পূর্ণবর্গ ছিল? এই 2ও 2বার আছে, 3ও 2বার আছে, তাহলে এই জোড়া জোড়া থাকলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যাদের মৌলিক গুণনীয়কটা জোড়া জোড়া, এও 2বার আছে এও 2বার আছে, তার মানে 36 একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল। এই যে যার 6-এর বর্গ করলে পাওয়া যায়। এই যে 324 একটা পূর্ণবর্গ কেন? 324 বর্গমূল যখন করছো, এই যে মৌলিক উৎপাদক করছে, এই 2-এর জোড়া এখানে, 3-এর জোড়া এখানে, 3-এর জোড়া, একটা 2 একটা 3 একটা 3 নামছে, তারপরে 18 বর্গ করলে 324 পাওয়া গেছে। তার মানে এই যে এইটা আর পূর্ণবর্গ না। কেন পূর্ণবর্গ না? এই যে এই দুইটার জোড়া নাই। তাহলে বলো তো, কোশ্চেনটা যদি আমি তোমাকে বলি এইরকমের, যদি একটা আমি তোমাকে কোশ্চেন বলি এরকম টাইপের, যে
এরকম টাইপের তোমাকে যদি আমি কোশ্চেন বলি যে 20-এর সাথে কত গুণ করলে সেটা একটা পূর্ণবর্গ হবে, তাহলে এই 5-এর জোড়া মিলাইতে হলে 5 গুণ করতে হবে, একে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5-এর জোড়া হয়ে যাবে, 5 দুইবার হয়ে যাবে। তাহলে তো √20 করলে ওইরকম করে কি হয়ে যাবে, √20 করলে তোমার মানে রুট করলে তারপরে 5 দিয়ে গুণ করলে তোমার আসলে পূর্ণবর্গ হয়ে যাবে। বুঝছো? একে 5 দ্বারা গুণ করতে হবে। বলো তো 5 দ্বারা গুণ করলে সংখ্যাটা কত হবে? এই 20-কে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটা কত হয়? 20-কে 5 দ্বারা গুণ করলে হয় 100, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা পূর্ণবর্গ। এটা দেখাইতে হয় না, কোশ্চেনটাতে এটা দেখাইতে হয় না, আমি তোমাকে দেখাই দিলাম। 20-কে 5 দ্বারা গুণ করলে তোমার হয় 100, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। বুঝছো? ওকে, এখন ন্যূনতম কত ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে? মনে করো এই 5 গুণ করলে তো বুঝলাম, গুণ করলে তো বুঝলাম, তাহলে ভাগ করলে, যদি গুণের জায়গায় যদি তোমার কোশ্চেনের মধ্যে থাকে কত ভাগ করলে, কি থাকে বলো তো, কত ভাগ করলে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে একই রকম অ্যান্সার। মানে কি, এই একই রকম অ্যান্সার কথার অর্থ কি, তুমি আবার আগের মতো করবা, গুণ থাকুক বা ভাগ থাকুক, গুণ থাকলে যেই ভাবে অ্যান্সার দিবা, ভাগ থাকলেও সেম ভাবে অ্যান্সার দিবা। কিভাবে? তুমি বলবা এখানে 5-এর জোড়া নাই, এই 5টা যদি না থাকতো তাহলেই সেটা পূর্ণবর্গ হইতো, কারণ 5-এর জোড়া নাই। কোনো প্রকার 5-কে যদি আউট করে দিতে পারি তাহলে 2-এর জোড়া তো আছেই, 5-কে আউট করে দিলেই আমার 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 এইটা জোড়া জোড়া থেকে যাচ্ছে। তার মানে 5 দ্বারা ভাগ করলে, তার মানে 20-এর সাথে 20কে 20কে 5 দ্বারা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে। কারণ 5 দ্বারা ভাগ করলে 20-কে 5 দ্বারা ভাগ করলে 4 পাওয়া যাবে, সেই 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন হয়ে গেল? সবাই কি বুঝেছো? মানে ব্যাপারটা হচ্ছে এই যে এখানে কালপ্রিট হচ্ছে এই 5টা, যার কোনো জোড়া নাই। হয় ওকে জোড়া বানায় দাও, নাহলে দুনিয়া থেকে আউট করে দাও। হয় ওর জোড়া লাগবে। তুমি দেখছো বাংলা সিনেমা, আগের যে বাংলা সিনেমাগুলো ছিল, যদি কোনো প্রকারে নায়িকা যদি মারা যায়, তাহলে তুমি শিওর থাকো লাস্টে নায়ক মারা গেছে। তার মানে ওর জোড়া না থাকলেও মরে যাবে আর কি, লাস্টে নায়কের শয়তানের সাথে ফাইট করে মারা যাবে। তার মানে এর জোড়া নাই, তার মানে একে দুনিয়া থেকে আউট। আর অথবা ওর জোড়া বানাই দিতে হবে, জোড়া নাই তাহলে জোড়া বানাও, দুইটার মধ্যে একটা। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? পারবা? আচ্ছা, এইটাই যদি আমি বলতাম 50-এর সাথে কত গুণ বা ভাগ করলে অবলিক ভাগ করলে, যতটুক গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে, ততটুক ভাগ করলেও সেটা পূর্ণবর্গ হবে। বুঝছো? যতটুক গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে, ততটুক ভাগ করলেও এটা পূর্ণবর্গ হবে। বিষয়টা এরকম। মনে করো তুমি কি করবা, 2 25 5 5, তারপরে 50 সমান দেখতে পাচ্ছ 2 গুণন 5 গুণন 5। বলো তো তাহলে, হ্যাঁ বলো তো তাহলে, এইটাকে যদি তুমি পূর্ণবর্গ বানাইতে চাও, তাহলে তোমার এখানে কালপ্রিট কে আছে? পূর্ণবর্গ যে না, তোমার কে কালপ্রিট? এখানে কালপ্রিটটা কি? কে একে পূর্ণবর্গ হইতে দেয় নাই? বলো। কে পূর্ণবর্গ হইতে দেয় নাই? বলো, কে পূর্ণবর্গ হতে দেয় নাই? পূর্ণবর্গ হইতে দেয় নাই হচ্ছে 2-এর জোড়া নাই এখানে। দেখো 5-এর তো জোড়া আছে, 5-এর জোড়া আছে, কিন্তু 2-এর কোনো জোড়া নাই। এখানে 2-এর জোড়া নাই, 2 হচ্ছে সেই একক হিসাবে আছে 2। হ্যাঁ, তাহলে তোমার এই 2-কে হয় আউট করা লাগবে, না হলে 2-এর জোড়া বানাইতে হবে। তুমি হয় 2 দ্বারা গুণ করবা, না হলে 2 দ্বারা ভাগ করবা, তাহলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে তুমি বলবা 50-এর সাথে তোমার কোশ্চেনে যদি কত গুণ করলে থাকে, তাহলে 2 গুণ করলে বলবা। আর যদি কোশ্চেন থাকে কত ভাগ করলে, তাহলে বলবা 2 ভাগ করলে তা পূর্ণবর্গ হবে। এই বুঝছো কি বুঝো নাই? এই বুঝেছো? বলা পাইন? ক্লিয়ার হয়েছো? বলো। অনুশীলনীতে মোট 6টা কোশ্চেন আছে, তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে কি, মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়।
আরেকটা অঙ্ক কি বলো, তার মধ্যে 3 নাম্বার এবং 4 নাম্বার এগুলোর সাথে কত গুণ বা ভাগ করলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে, কত গুণ বা ভাগ করলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে, এগুলো কি পারবা? আমি একটা করাই দেই, বলো। এইটা মনে করো করাচ্ছি, ন্যূনতম কত গুণ করলে 147-এর সাথে তুমি কি করবা? 147 3 দিয়ে যায়, 3 এ 4 এ 12, 3 9 27, এটা আবার 7 দিয়ে যায়। বলো অ্যান্সার কি হবে? দেখেই বলে দিতে পারবা না? কার জোড়া নাই এখানে বলো তো? 3-এর জোড়া নাই। তার মানে ন্যূনতম কত দ্বারা গুণ করতে হবে? ন্যূনতম 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। এই পারবা? বলো পারবা? ক্লিয়ার? ন্যূনতম 3 দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ হবে। এটার কিন্তু অ্যান্সার 3 দ্বারা ভাগ করলেও পূর্ণবর্গ হবে, কারণ 3 দ্বারা ভাগ করলে 3 আউট, তাও এটা পূর্ণবর্গ। তাহলে এগুলো কি পারবা তোমরা? এগুলো পারবা? এগুলো হোমওয়ার্ক করো, এগুলো এইচডব্লিউ করো, আমি নেক্সট দিন করাই দিব। যেগুলো যেগুলো পারবা না সেগুলো করাই দিব, এগুলো করাই দিব। কত ভাগ করলে পূর্ণবর্গ হবে, কোন সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, সেম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, কিভাবে করবা? সেম 972 করে ফেলো, এটা 2 দিয়ে যায়, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তারপরে 3 দিয়ে যায়, 3 8 24, 3 ওকে 3, 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে যায়, 3 9 27, আবার 3 দিয়ে যায়, এরকম। বলো দেখো 972 সমান 2 গুণন 2, 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3। বলো কি অবস্থা? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। বলো তো এখানে 2 এর জোড়া আছে, আছে না? আছে। 3 এর একটা জোড়া, 3 এর আরেকটা জোড়া, কিন্তু এই বাবুর কোনো জোড়া নাই, এই বাবুর কোনো জোড়া নাই, এই 3 এর কোনো জোড়া নাই। তার মানে 3 দ্বারা ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে। 3 দ্বারা গুণ করলেও হবে, কিন্তু চাইছে তো কত ভাগ করলে, তাই 3 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে। সবাই পারবা কিনা বলো? সবাই পারবা? সবাইকে ক্লিয়ার? পারবা? পারা যাবে? এটা হোমওয়ার্ক থাকলো। তো যারা এখন পর্যন্ত ভর্তি হওয়া নাই, আমরা ফ্রি উইক চলতেছে আমাদের এখন, সেই জন্য পেজে চলবে এই ক্লাসগুলো। যারা এখন পর্যন্ত ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাও। আলোড়ন XYZ মানে ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট ভর্তি হয়ে যাইতে পারবা। হ্যাঁ, ডিরেক্ট ভর্তি হয়ে যাইতে পারবা, অথবা তোমরা কল করেও ভর্তি হইতে পারো, কল করেও ভর্তি হইতে পারো। আলোড়ন.xyz এই ওয়েবসাইটে গিয়ে, এই যে এই ওয়েবসাইটে গিয়ে ক্লাস 9 10 এর 7টা কোর্স আছে, ক্লাস 8 এর বিজ্ঞান, ইংলিশ এবং গণিত কোর্স আছে, তারপরে আমাদের ক্লাস 7 6 5 এগুলোর ম্যাথ এবং ইংলিশ আছে। তো এগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। মাত্র সারা বছরের জন্য এককালীন পেমেন্ট 1000 টাকায় এক একটা সাবজেক্টে, মানে ম্যাথের জন্য সারা বছর মিলায় 1000 টাকায় তোমরা পুরা বছরে পুরা বইটা কভার করে ফেলতে পারবা। তো কিভাবে দিবা? ওয়েবসাইটের মাধ্যমে টাকা পে করতে পারো, অথবা ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই যে এই নাম্বারে কল করে তোমরা কিভাবে ভর্তি হবা, কিভাবে টাকা দিবা বলে দেবে। 01320820854 এই নাম্বারে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।